লজ্জার ছবি, ঘৃণার ছবি। যে মানুষটি বাংলাদেশের জন্য লড়াই করেছিলেন মুক্তিযুদ্ধে, যে মানুষটি জয় এনে দিয়েছিলেন, বাংলাদেশের স্বাধীনতা এনে দিয়েছিলেন, সেই মানুষকে জুতোর মালা পরানো হলো। মুক্তিযোদ্ধা এই মুহূর্তে যে ছবি দেখছেন সে ছবি ভয়ঙ্কর লজ্জার। একটা ভাষার ভিত্তিতে, বাংলা ভাষার ভিত্তিতে একটা দেশ, সেই দেশের মুক্তিযোদ্ধার গলায় মালা পরানো হচ্ছে জুতোর। এই হচ্ছে এখনকার পরিস্থিতি বাংলাদেশের। কুমিল্লায় দেখুন, আমরা বাড়িতে দেখতেছি ঠিকই আছে। আর বারবার সংখ্যালঘুদের উপর অত্যাচারের কথা বলা হয়। প্রফেসর চ্যান্সেলর, ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর শুভময় দত্ত, তাকে পদত্যাগ করতে বাধ্য করা হয়েছে, ইস্তফা দিতে বাধ্য করা হয়েছে। যদিও ইস্তফাপত্রে সেরকম কিছু লেখা নেই, কিন্তু বলা হচ্ছে বাংলাদেশে এই প্রফেসর শুভময় দত্ত সংখ্যালঘু অধ্যাপককে চাপ দেওয়া হয়েছে, কট্টরপন্থীদের চাপে ইস্তফা এই অধ্যাপকের। প্রাইম এশিয়া ইউনিভার্সিটি থেকে ইস্তফা দিতে বাধ্য হলেন, আর তাই শোরগোল পড়ে গেছে। ঘরে বাইরে সাঁড়াশি চাপ। তারপরেও মোহাম্মদ ইউনূস বলছেন বাংলাদেশে মৌলবাদের কোনো জায়গা নেই, এবং যে যুবরা বাংলাদেশে আওয়ামী লীগকে পতন করেছে সেই যুবদের প্রশংসা করছে না। আর আওয়ামী লীগের তো নেই, মৌলবাদেরও নাকি জায়গা নেই। কি বলছেন ইউনূস, শুনুন। Islamic extremism coming back in Bangladesh. Tell us what your take is on that. How can you reassure people that that problem won't return? I can assure you that's not taking place at all. These are very enthusiastic young people. They are very neutral about their religion. They want to create a new Bangladesh. Young people can change the whole world. It's not about changing one country or the other country. What Bangladesh has done is one example how powerful this young generation is. এর আগেও হাসিনাকে চেয়েছিল বাংলাদেশ, আবার ভারতকে চিঠি দিল বাংলাদেশ হাসিনাকে চেয়ে। শেখ হাসিনা প্রাক্তন প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের প্রধান, তাকে চেয়ে আবার চিঠি দিল ভারত সরকারকে, চিঠি দিল ইউনূস সরকার। শেখ হাসিনাকে ফেরত চেয়ে চিঠি বাংলাদেশের স্বরাষ্ট্র উপদেষ্টার, হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে অনুরোধ। আমাদের চিঠি অলরেডি চলে গেছে ওনাদের এক্সট্রাডিশন করার জন্য, এটা প্রক্রিয়াধীন আছে। আমাদের সাথে তো ওনাদের এক্সট্রাডিশন ট্রিটি একটা আছেই, ওই প্রক্রিয়া হবে, ওই চুক্তি অনুযায়ী হবে। বাংলাদেশ চেয়েছিল ভারতের কাছে শেখ হাসিনাকে, সরাসরি চলে যাব, দিল্লি থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি মৈত্রেয়ী। ভারতের পদক্ষেপ কি হবে? এর আগে ভারত জানিয়ে দিয়েছিল যে কোনো প্রতিবেশী দেশের কোনো নেতা যদি আশ্রয় চান, রাজনৈতিক আশ্রয় চান, নীতিগতভাবে তারা দিতে বাধ্য। এবার দেখো অয়ন, যদি ভারত সরকারের শেষ অবস্থানের কথা বলা হয় তাহলে বিদেশ সচিবের বৈঠকের পর যখন স্ট্যান্ডিং কমিটি অন এক্সটার্নাল অ্যাফেয়ার্সে বিদেশ মন্ত্রকের তরফ থেকে খোদ বিদেশ সচিব বিক্রম মিশ্রি তিনি এসে ব্রিফ করেছিলেন, আমরা সূত্র মারফত জানতে পারছি সেখানে বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছিল যে বাংলাদেশের তরফ থেকে এই বিদেশ সচিব পর্যায়ের বৈঠকে শেখ হাসিনাকে প্রত্যার্পণের জন্য কোনো বক্তব্য রাখা হয়নি। কিন্তু জাহাঙ্গীর আলম চৌধুরী, যিনি বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রকের মুখ্য উপদেষ্টা, তিনি জানিয়েছেন যে স্বরাষ্ট্র মন্ত্রকের তরফ থেকে ভারতের বিদেশ মন্ত্রকে চিঠি দেওয়া হয়েছে এবং এই প্রসেস তারা শুরু করতে চাইছেন শেখ হাসিনাকে এক্সট্রাডিশনের জন্য। দুদেশের মধ্যে যদি সম্পর্কের কথা বলা হয়, দুদেশের মধ্যে একটি ট্রিটি সাইন করা রয়েছে যেটাকে এক্সট্রাডিশন ট্রিটি বলা হয়। সেক্ষেত্রে কিছু অভিযোগ, কিছু নির্দিষ্ট অভিযোগে যদি কোনো ব্যক্তি বাংলাদেশে তিনি অভিযুক্ত থাকেন এবং তিনি যদি ভারতে আশ্রিত
হন, তাহলে সেই ট্রিটি অনুযায়ী ভারতকে তাকে ফেরত পাঠাতে হবে। Okay. যদিও ভারত সরকারের তরফ থেকে তাদের যে সর্বশেষ অবস্থান ছিল যে শেখ হাসিনাকে ফেরত চাওয়া হয়নি, কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যেহেতু জাহাঙ্গীর আলম চৌধুরী তিনি দাবি করেছেন যে ভারত থেকে শেখ হাসিনাকে প্রত্যর্পণের জন্য ইতিমধ্যেই চিঠি দেওয়া হয়েছে, সেক্ষেত্রে দাঁড়িয়ে ভারতের বেশ। অবস্থান কি হবে তা কিন্তু সত্যি সবথেকে বড় নিশ্চয়ই আজকে প্রশ্ন, হয়তো কারণ বিদেশ মন্ত্রক সাংবাদিক বৈঠক করে জানাতে পারে তাদের অবস্থান। আর হাসিনাকে কোণঠাসা করতে মরিয়া ইউনূস সরকার। জুলাই মাসে যে আন্দোলন, সেই আন্দোলনে বহু মানুষ খুন হয়েছেন, সেই খুনের মামলা যেমন দেওয়া হয়েছে হাসিনার বিরুদ্ধে, এবার দুর্নীতির মামলা, দুর্নীতির তদন্ত শুরু করলো। রূপপুর পরমাণু বিদ্যুৎ প্রকল্পে দুর্নীতির অভিযোগ, কি তদন্ত, সরাসরি চলে যাব প্রতিনিধি মৈত্রেয়ীর কাছে। মৈত্রেয়ী, দেখো, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে একটি দুর্নীতির অভিযোগ তোলা হয়েছে এবং তাই সেই দুর্নীতির অভিযোগ তুলে একটি কমিশন গঠন করা হয়েছে। 5 সদস্যের সেই কমিশন, যারা দুর্নীতির দমন কমিশনের অধীনে এই 5 সদস্যের টিম, তারা এই মুহূর্তে তদন্ত করছেন। অভিযোগ যে $12.65 বিলিয়ন এই প্রকল্প থাকলেও সেখান থেকে প্রায় $5 বিলিয়ন সরিয়েছেন এবং যেই সরানোতে অভিযুক্ত শেখ হাসিনা, তার পুত্র সাজিব ওয়াজিদ জয় এবং তার ভাইজি, এই 3 জনকে মূল অভিযুক্ত করা হয়েছে এবং অফশোর অ্যাকাউন্টে তারা এই $5 বিলিয়ন তারা সরিয়েছেন এবং আত্মসাৎ করেছেন, এমনটাই অভিযোগ উঠেছে। মালয়েশিয়া এবং ইউএস এর বেশ কিছু অ্যাকাউন্টে কনভার্ট করা, কাদের বিরুদ্ধে তদন্ত চলছে? ইতিমধ্যে এ বিষয়ে তদন্ত শুরু করা হয়েছে। মৈত্রেয়ী, কার বিরুদ্ধে অভিযোগ? প্রশ্নটা যদি আরেকবার করো। দেখো, অভিযোগ রয়েছে শেখ হাসিনা, তার বিরুদ্ধে তো বটেই, তার সঙ্গে শেখ হাসিনার ছেলে সাজিব ওয়াজিদ জয় এবং তার সঙ্গে অভিযুক্ত অন্যতম অভিযুক্ত তার ভাইজি টিউলিপ সিদ্দিকী, অর্থাৎ শেখ হাসিনার প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার পুত্র সাজিব ওয়াজিদ জয় এবং তার ভাইজি টিউলিপ সিদ্দিকী, এরা 3 জন মূল অভিযুক্ত এই টাকা আত্মসাতের জন্য বা এই দুর্নীতিতে। বেশ। আর বাংলাদেশে বাড়ছে ভারত বিদ্বেষ বাড়ছে। বাংলাদেশের বিভিন্ন জায়গাতে সংখ্যালঘুদের ওপর, ভারতীয়দের ওপরে অত্যাচার হচ্ছে, আর সীমান্ত পারাপার নিয়ে উদ্বেগ গোয়েন্দাদের। তার সঙ্গে প্রমাণ মিলছে, বলা হচ্ছে গোয়েন্দা বাহিনীর পক্ষ থেকে, যে বেশ কয়েকজন জঙ্গিকে ইতিমধ্যেই গ্রেফতার করা হয়েছে। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। একদিকে ভারত বিদ্বেষ, অন্যদিকে পুরনো শত্রুতা ভুলে পাকিস্তান প্রেমের বাড়বাড়ন্ত। এতেই সিঁদুরে মেঘ দেখছেন ভারতের গোয়েন্দারা। কারণ পাক গুপ্তচর সংস্থা আইএসআই যত সক্রিয় হবে, তত উদ্বেগ বাড়বে ভারতের। তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে? ফের কি জাল নোটের রমরমা ফিরতে চলেছে? বাংলার মাটি ব্যবহারে কি সক্রিয় জঙ্গি গোষ্ঠীগুলি? একের পর এক জঙ্গি ধরা পড়ায় এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। শনিবার ক্যানিং থেকে গ্রেপ্তার কাশ্মীরি জঙ্গি। বৃহস্পতিবার মুর্শিদাবাদ থেকে ধৃত 2 এবিটি জঙ্গি। অগাস্টে বাংলাদেশে পালাবদল, তারপরেই ছবিটা বদলাচ্ছে। ইতিমধ্যে একাধিক কট্টরপন্থীকে বাংলাদেশের জেল থেকে ছিনিয়ে নিয়েছে জামাত। পদ্মাপাড়ে পালাবদলের পর ছাড়া পায় আনসারুল্লাহ বাংলা টিমের প্রধান জসিম উদ্দিন রহমানি। এই রহমানির নির্দেশেই মুর্শিদাবাদ সীমান্ত পেরিয়ে বাংলায় ঢুকে এবিটি জঙ্গি মোহাম্মদ সাদ রাডি ওরফে সাব শেখ। তাকে সম্প্রতি কেরল থেকে গ্রেপ্তার করে পুলিশ। এই এবিটির টার্গেট ছিল চিকেন স্নেক। এদের উদ্দেশ্য ছিল অস্ত্র জোগাড় করা, স্থানীয় যুবকদের উদ্বুদ্ধ করে সংগঠনের টানা এবং উত্তর পূর্বাঞ্চলের 7টি যে রাজ্য আছে, শিলিগুড়ির সঙ্গে যে যোগসূত্র চিকেন স্নেক, সেই অংশটিতে তাদের নাশকতামূলক কাজকর্মের সক্রিয় এবং নেপথ্যে থেকে দুভাবেই, স্লিপার সেলের মাধ্যমে এবং গোপনে অস্ত্র সংগ্রহের মাধ্যমে ভারত বিরোধী কার্যকলাপে আরো বেশি সক্রিয় হয়ে ওঠা। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। এতেই প্রশ্ন, তাহলে কি ভারতের জঙ্গি হামলার আশঙ্কা বাড়ছে?
এই নিয়ে উদ্বেগে ভারতীয় গোয়েন্দারা। নিউজ 18 বাংলা। চিকেন স্নেক যে জঙ্গিদের টার্গেট তা এই ধর্মীয় প্রচারকের কথাতেই পরিষ্কার। ক্ষমতা থাকুক না থাকুক, হম্বিতম্বি আর ফাঁকা বুলিতে এখন সরগরম বাংলাদেশ। যদি ওইটা দাবি করতে পারো, আমাদের বিদ্রোহ ছিল, ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে। বাংলাদেশ থেকে হাপা হুঙ্কার আর থামছে না, বারবার শুধু হাস্যকর হুমকি। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। হিন্দুস্তানের উগ্রবাদী হিন্দুত্ববাদীরা মনে রেখো, বাংলাদেশকে সিকিমের মতো দুর্বল মনে করো না। আমার বাংলাদেশের সবুজ লাল পতাকার দিকে কুদৃষ্টি দিলে চক্ষু কেড়ে নেওয়া হবে। এপারে আমরা শক্তিশালী, আমাদের সেনাবাহিনী শক্তিশালী, আমাদের স্টেটের পুলিশ শক্তিশালী। সে চায়না তাকাক আর পাকিস্তান তাকাক আর বাংলাদেশের এখন যারা এসছে তাকাক, তাদের চোখ উপড়ে ফেলে দেওয়া হবে। একটি সার্বভৌম দেশের ভিতরে ঢুকে অন্য কোনো দেশ যুদ্ধ পরিস্থিতি ছাড়া কোনো কিছু করতে পারে না। হাতির 2 ধরনের দাঁত হয়, একটা দেখানোর, একটা খাবার। যা করার ভারত সরকার করছে, সমাজদারকে নিয়ে ইশারাই কাঁপিয়ে। অস্থির বাংলাদেশ, যেখানে সেখানে অশান্তি। এরই মাঝে বারবার বাংলাদেশ থেকে ধেয়ে আসছে হাস্যকর সব হুমকি, ভারতকে নিশানা করে। ভারতের যে গভর্নমেন্ট ইজ এ রিয়েল সাপ্রেসিং গভর্নমেন্ট। ভারতে 140 কোটি লোকের মধ্যে 135 কোটি হচ্ছে দলিত, হরিজন, অচ্ছুত, মুসলমান এবং সাপ্রেসড 7 সিস্টার লোকজন। এদের মুক্তি দান করার জন্য আমরা যথেষ্ট। আমাদের দেশের সেনাবাহিনী এবং সৈনিকের সম্মুখ যুদ্ধে ভারতের মধ্যপায়ী এলজিবিটি সমাজের সৈনিকরা কখনও জয়লাভ করতে পারবে না। আমি বলে দিচ্ছি ভারতকে যে ট্রেনিং আমরা নিয়েছি, আমাদের ট্রেনিং, আমাদের দক্ষতা ভারতের চেয়ে অনেক বেশি। আমরা যদি একবার সাহস করে আমার দেশকে যুদ্ধ করবে, আমরা বলে দিচ্ছি 4 দিনের মধ্যে আমরা কলকাতা দখল করে নেব। মোদী সাহেবকে বলবো, বাংলাদেশের বিরুদ্ধে অবস্থান গ্রহণ করেন না। বাংলাদেশের সাথে পাঙ্গা দিলে এটা খুব কস্টলি হবে। অ্যাটম বোমার ভয় দেখাইেন না, নিউক্লিয়ারের ভয় দেখাইেন না। আমাদের অনেক বন্ধু রাষ্ট্র আছে যাদের কাছে নিউক্লিয়ার বোম আছে এবং তারা দিতে রাজি হবে। সুতরাং আপনি ব্যবহার করবেন, আমরা এখানে কলা চষবো, এটা হবে না। এখান থেকেও নিউক্লিয়ার বোম লঞ্চ করা হবে। আমাদের দিকে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্টের জন্য যদি আন্দোলন করেন, বলে রাখি সেই আঙুল কিন্তু আমরা কেটে দেব। রাফেল বিমানের ভয় দেখায়, আরে ভাই আছে কয়টা রাফেল বিমান? রাফেল বিমান নাকি বাংলাদেশে আসলে আমরা নাকি টয়লেট করে, তাহলে বোঝেন আমাদের টয়লেট করতে রাফেল বিমান লাগে। হাস্য করে আস্ফালন যেন আমার নামই নিচ্ছে না। এবার হুমকি ধর্মীয় প্রচারকে। ওরা আমাদের দিকে দৃষ্টি দিবে, আমরা চিকেন নেক কেটে 7 সিস্টার আলাদা করে দিব। সরকার সিদ্ধান্ত নিছে, কাজ শুরু করতেছে। নিউজ 18 বাংলা।